নমস্কার বন্ধুরা, আমি তনুজা। ঈর্ষ গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে আমি গল্পটা পড়ে শোনাবো, গল্পটির নাম মেয়েটা। লিখেছেন প্রচিত গুপ্ত। সুমিত্রা মেয়েটাকে প্রথম দেখতে পায় বারান্দায়। বারান্দা দিয়ে শান্তভাবে হেঁটে রান্নাঘরে ঢুকল। রাত তখন কটা? ঠিক কটা বলা কঠিন। 2টো থেকে 2:30-র মধ্যে যে কোনো একটা সময় হবে। প্রতিদিন এই সময় একটা মালগাড়ি যায়, অনেকক্ষণ ধরে যায়। ঘটাং ঘটাং ঘটাং, এক টানা ভোঁতা একটা আওয়াজ। কোনো দিন মনে হয় এই আওয়াজ কোনো দিনই শেষ হবে না, চলতেই থাকবে। তখনও মালগাড়ি যাচ্ছিল, তার মানে 2টোর পর কোনো একটা সময়। অবশ্য কোনো সময় লেটও হয়। রাতের গাড়ি কাক ভরে পাস করে। পাঁচিলের ঠিক ওপাশেই রেল লাইন। প্রথম ভয় করত, মনে হতো গায়ের ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এখন আর হয় না, 3 মাসে অভ্যেস হয়ে গেছে। রেল লাইনের কাছে বাড়ি হলে যেমন আওয়াজের অসুবিধে, তেমনি আবার সময় জানা সুবিধে। ঘড়ি লাগে না, গাড়ির আওয়াজই বলে দেয় 8টা 26, 10টা 28 না 1টা 33। সময় সমস্যা না থাকলেও এই বাড়িটায় বাথরুমের সমস্যা আছে। লম্বা বারান্দা পার হয়ে এসে উঠোনে নেমে বাঁদিকে কয়েক পা যেতে হয়। বারান্দার উঠোনের মাঝখানে গ্রিলের দরজা, তাতে সর্বক্ষণ তালা। সেই তালা খুলে যেতে হয়। দিনে চলে যায়, রাতের বেলা অসুবিধে। বারান্দার আলোটা জ্বালতে হবে। কিছুদিন হলো সেই আলো আবার ঠিকমতো জ্বলছে না। কোনো দিন জ্বলে, কোনো দিন সুইচ ধরে হাজার খটর করলেও জ্বলে না। নিজের মর্জি মাফিক চলে। বাল্ব পাল্টেও লাভ হয়নি, মনে হয় সুইচে গোলমাল। প্রদীপ বাড়িওয়ালাকে বলেছে, লাভ হয়নি কোনো। বাড়িওয়ালা লোকটা কিপটে। গত 1 সপ্তাহ ধরে মুখেই শুধু করব বলছে। সুমিত্রা প্রদীপকে তাড়া দিলে সে ধমক লাগায়, বলে, থামো তো, যখন সময় হবে করবে। সামান্য একটা আলোর জন্য এবার বলবার কি আছে? বাড়িওয়ালার সঙ্গে অত টিকটিক করলে দেবে দূর করে। এত কম টাকায় বাস ছুটবে? আর সুন্দরবনে গিয়ে থাকতে হবে। তাছাড়া আমি আর বাড়ির জন্য ছুটব না, অনেক হয়েছে। সুমিত্রা গজগজ করে, কি এমন কম টাকা? একটা তো মোটে ঘর, তার উপর ইলেকট্রিক বিল আলাদা, তাও ঘর 2টো হলে কথা ছিল। প্রদীপ বিরক্ত হয়। তার কাজকর্মের যা অবস্থা, তাতে এই মুহূর্তে একটা ঘরের ভাড়া দিতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে। 2 দিন আগেও অবস্থাটা এরকম ছিল না, দিন খারাপ হচ্ছে। এই মাসে পুরো মাইনে হয়নি, হবেও না। সুমিত্রাকে মিথ্যে বলেছে খেপে পাওয়া যাবে। এই অবস্থায় বাথরুম আলো ফালোর কথা শুনলে মাথা গরম হয়ে যায়। চোখ মুখ কুচকে বলল, ইস, 2টো ঘর, এইটুকু টাকায় অত ফুটানি চলে না। এমন ভান করছো যেন বিয়ের আগে রাজপ্রসাদে থাকতে। দাসীবাদীরা সব সামনে আলো ধরে চলত। এর মধ্যে রাজপ্রসাদের কি দেখলে? রাত বিরেতে বাথরুমে যেতে হয়, তাই বললাম। ঠিক আছে, অনেক বলেছ, এবার চুপ করো। রোজ তোমার জন্য বাড়ি বদলাবো নাকি? প্রতিটি জায়গায় তোমার একটা না একটা অসুবিধে লেগে আছে। একটু মানিয়ে চলতে শেখো সুমিত্রা। আমি তো বাড়ি ছাড়তে বলছি না, শুধু সুইচটা বদলাতে বললাম। এর মধ্যে মানামানির কি আছে? ঠিক আছে, অনেক হয়েছে। লেকচার বন্ধ করে এবার ভাত দাও, লেট হয়ে যাচ্ছে। এমনিতেই অফিসের অবস্থা খারাপ, উঠি করছে, শুনছি ছাঁটাই হবে। এরপর দেরি করলে আর রক্ষে নেই। অফিস উঠলে তোমার অবশ্য সুবিধে, ফুটপাতে গিয়ে থাকতে পারবে, ল্যাম্পপোস্টের তলায় জায়গা বেছো, অন্ধকার থাকবে না। সুমিত্রার খারাপ লাগে। খুব দ্রুত মানুষটা কেমন যেন হয়ে গেল। চট করে ধৈর্য হারিয়ে ফেলছে। একটা কথা বললেই রেগে যাচ্ছে। কেন এমন হচ্ছে? টাকা পয়সা টানাটানি তো অনেক সংসারেই আছে। তাছাড়া অভাবটা তো আর তার একার নয়, সুমিত্রারও, তাকেও তো বইতে হচ্ছে। এরকম করে বলছো কেন? প্রদীপ ভাই চিৎকার করে ওঠে, বলে, কীরকম করে বলবো? ছড়া কেটে সুর করে? মাত্র কটা দিনের মধ্যে 2টো বাড়ি ছাড়তে হলো, তোমার জন্যই হলো। এইটা চলছে 3 নম্বর, এখানেও তুমি গোলমাল পাকাচ্ছ। এরপরও কিভাবে বলবো বলো, বলে দাও। এভাবে চলতে থাকলে ফুটপাত ছাড়া গতি থাকবে ভেবেছ? ঘটনা সত্য। আগের বাড়ি 2টো সুমিত্রার কারণেই ছাড়তে হয়েছে। প্রথমটা তো 3টে স্টেশন আগে ছিল। কলকাতা যাতায়াতে প্রদীপের সুবিধে হতো, সময় কষ্ট দুটোই কম হতো। বাড়িটাও মন্দ ছিল না, 2টো ঘর,
একটা আবার একটু বড়। শুধু জলের একটা সমস্যা ছিল। বাড়ির সামনে টাইমের কল, সকালেই কটা বালতি তুলে চৌবাচ্চা ভরে নিলে দিব্যি চলে যেত। দুটো মানুষের সংসারে কি আর এমন জল খরচ। তবু বাড়িটা ছাড়তে হলো। শুধু ছাড়তে হলো না, ছাড়তে হলো 1 মাসের মধ্যেই। অ্যাডভান্সের টাকাটাও নষ্ট হলো। সেই সময় টাকা পয়সার অবস্থা এতটা খারাপ ছিল না। জল তোলা কাচাকুচির জন্য একটা ঠিকের লোক রেখেছিল সৌমিত্রা। রাধার মা, মোটা সোটা ভালো মানুষ গোছের মহিলা, ফাঁক পেলেই টুকটুক করে পান সেজে মুখে পড়ে। এইরকম একদিন পান সাজতে সাজতে বলল, পাড়াটা ভালো না বৌদি। ভালো না? কেন ভালো না? কেন? বেশ শান্তই তো মনে হয়। ঝুট ঝামেলা নেই, 24 ঘন্টা মাইক বাজে না, চাঁদার হুজ্জুতি নেই। আমার বাবা শান্ত জায়গায় পছন্দ। রাধার মা আঙুলের ডগায় রাখা চুন জিভে দিয়ে বলে, না ভালো না। ওপরে ওপরে ঠিক আছে, তলে তলে ভালো না। কি বলছো বুঝতে পারছি না রাধার মা, ঠিক করে বলো। সুমিত্রার খানিকটা কৌতূহল হয়। রাধার মা গলা নামিয়ে বলে, কি বলবো, এখানে পকেটে টাকার গোছা নিয়ে লোক ঘোরে, সব বাইরের লোক, পার করে দেওয়ার ব্যবস্থা ওদের। সুমিত্রা ভয় পেয়ে বলে, কি যাতা বলছো? কিসের পার? কোথায় পার? রাধার মা মুখ নামিয়ে হাসল, বলল, অত কথা জেনে কাজ নেই। আপনের বয়স অল্প, দেখতে শুনতেও ভালো, আমার বলার কথা বলে রাখলাম। সুমিত্রা কথাটা প্রদীপকে জানায়। প্রদীপ হেসে বলে, আমার বউটাকে যে দেখতে সুন্দর আমি জানি। শুধু সুন্দর নয়, একটু বেশি সুন্দর। ফর্সা রং, পান পাতার মতো মুখ, নাকটা টিকালো। এ আর নতুন খবর কি সুমিত্রা? সুমিত্রার স্বামীর গায়ে চাপড় দিয়ে বলল, আহ, ইয়ার কি করো না। রাধার মা বলে গেল তলে তলে খারাপ। প্রদীপ এবার বিরক্ত হলো, বলল, তোমার অত তলে যাওয়ার দরকার কি? পাড়া খারাপ না পাড়া ভালো আমাদের কি? আমরা পাড়ায় থাকি না বাড়িতে থাকি? সুমিত্রা চুপ মেরে যায়। সপ্তাহখানেকের মাথায় সুমিত্রা বুঝল পিছনের লোক লেগেছে। সেই লোক প্রদীপ অফিসে বেরিয়ে গেলেই চলে আসে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সাইকেলে ঘন্টি মারে, মোটর বাইকে বসে পা নাড়ে, মোবাইলে কথা বলে। সুমিত্রা বাড়ি থেকে দোকান বাজারে বেরোলে পিছু নেয়। প্রদীপকে বললে সে এবারও হেসে উড়িয়ে দিল, বলল, ও তোমার মনের ভুল। রাধার মা বলেছে এখন মনের মধ্যে এসব কত কিছু হবে। মোটর বাইক, মোবাইল, পিছু নেওয়া, যত সব গল্প। অফিসে গোলমাল শুরু হয়েছে, এখন গল্প নিয়ে মাথা ঘামালে আমার চলবে না। একটা অন্য রোজগারের ধান্দা করতে হবে মনে হচ্ছে, সাইড ইনকাম। সুমিত্রা প্রথমে বাড়ি থেকে বেরোনো কমিয়ে দিল, তারপর একেবারে বন্ধ করল। লাভ হলো না। কদিনের মধ্যেই দুপুরে দরজায় টোকা পড়ল। একদিন নয়, পরপর 3 দিন। সুমিত্রা আবার প্রদীপকে জানায়। প্রদীপ এবার রেগে গেল, বলল, কি শুনতে কি শুনেছ তার ঠিক নেই। দুপুরে কে দরজায় ধাক্কাবে? হয় ভুল শুনেছ, নয় ফিরিওয়ালা। ইচ্ছে হলে খুলবে, না হলে খুলবে না। আমি তো অফিস কামাই করে তোমাকে পাহারা দিতে পারবো না। সুমিত্রা, একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করো না। আমার হাজারটা সমস্যা, কাজকর্ম নিয়ে পাগল হয়ে আছি। কেন বুঝতে চাইছো না? মুখে একথা বললেও প্রদীপ একটা রবিবার ছুতোর মিস্ত্রি ডেকে সদরে আর একটা ছিটকিনি লাগালো। সুমিত্রার দিকে হেসে বললে, ব্যাস, এবার হলো তো? আমার সুন্দরী বউকে আর কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। এরপর 3 দিন আর কিছু হলো না। হলো 4র্থ দিন। কে যেন জানলায় ঢিল ছুড়ল। একটা নয়, পরপর অনেকগুলো। লোহার শিকে সেই ঢিল লেগে আওয়াজ হলো ঠং ঠং ঠং। গোটা দুপুর রক্তশূন্য মুখে খাটে সোজা হয়ে বসে রইল সুমিত্রা। বিকেলে রাধার মাকে বলতে সে মুখে আঁচল দিয়ে হাসে। সুমিত্রা রেগে বলে, হাসছো কেন? তুমিও কি তোমার দাদাবাবুর মতো বলছো আমি ভুল শুনেছি? রাধার মা চকিতে মুখ ঘুরিয়ে সুমিত্রার দিকে তাকায়, চোখে ঝিলিক মেরে বলে, ভুল না ঠিক দরজা খুলে দেখলেই পারেন, অসুবিধে কি? দাদাবাবু তো থাকেন না। প্রদীপ বাড়ি ফিরে দেখল সুমিত্রা জিনিসপত্র অনেকটাই গুছিয়ে ফেলেছে। মরে গেল সে আর এখানে এক মুহূর্ত থাকবে না। রাধার মাকে টাকা হিসেব করে ছাড়িয়ে দিয়েছে বিকেলেই। প্রদীপ তার কাছ থেকে একটা দিন সময় নিল। তাড়াহুড়োর মধ্যে বাড়ি খুঁজলে যা ঘটার তাই ঘটল। ভাড়া বেশি পড়ল, তবে বাড়িটা ভালো। ঘর একটা হলে কি হবে, বড় বড় 2 জানলা, সামনে এক চিলতে বারান্দাও আছে। বারান্দায় দাঁড়ালে দূরে একটা ঝিলের মতো দেখা যায়।
বিকেলের পর সেখান থেকে হাওয়া আসে। সন্ধেবেলায় গা ধুয়ে সুমিত্রা কোনো দিন সেই বারান্দায় দাঁড়াতো। তার উপর বাড়িওয়ালি মহিলাটি মুখে খিটখিটে হলেও মনটা খারাপ নয়। সুমিত্রার খবর রাখত, মাঝে মধ্যে এসে দু একটা কথা বলে যেত। কতদিন বিয়ে, বাচ্চা কাচ্চা নেই কেন, একজন ভালো ডাক্তার চেনা আছে, একদিন যাবে কিনা, এইসব কথা। বৃদ্ধা বাড়িওয়ালি একা মানুষ, স্বামী মারা গেছেন অল্প বয়সে, নিজেও নিঃসন্তান। দূরসম্পর্কের এক বোনপোকে এনে মানুষ করেছেন। সেই ছেলেটিও ভালো, দেখতে শুনতেও ভালো, শক্তপোক্ত চেহারা, তবে চোখ দুটো খারাপ। বাইরে নিয়ে গিয়ে অপারেশন করেও কাজ হয়নি। মোটা ঘষা কাচের চশমা পরে। কলেজে ঢুকেও চোখের কারণে পড়াশোনা শেষ করতে পারেনি বেচারি। সুমিত্রার সামনাসামনি হলে মুখ নামিয়ে সুন্দর হাসে। হেসে বলে, দিদি ভালো আছেন? শিষ্টাচারের জন্য ভুলে যায়, ও মুখ তুললেও কিছু নয়। ভালো করে যে দেখতে পায় না, তার এত লজ্জার কি আছে? ছেলেটাকে সুমিত্রার ভালো লাগে। সে প্রদীপকে বলে, ভাগ্যিস ওই নোংরা পাড়াটা ছেড়ে চলে এসেছি। ভাড়াটা একটু বেশি পড়ছে ঠিকই, কিন্তু বাড়িটা ভালো, মানুষগুলো ভালো। আহা, ছেলেটা চোখে ভালো দেখে না। প্রদীপ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, পুরুষ মানুষগুলো সব অন্ধ হলে সুন্দরী মহিলাদের কোনো অসুবিধা হতো না। ছি, এরকম বলতে নেই। আচ্ছা, বলবো না, তোমার পছন্দ হলেই হলো। তবে মনে রেখো সুমিত্রা, আর কিন্তু আমি ছুটতে পারবো না। বাড়ি বদলেরও একটা খরচ আছে, অ্যাডভান্স, সেলামি ছাড়াও ঠেলা টেম্পো ভাড়া করতে হয়। তোমার স্বামীর যা অবস্থা, তাতে মাসে মাসে সে এই খরচ সামলাতে পারবে না। আমি যেন বাড়ি বদলানোর কথা আর না শুনি। শুনতে হলো, শুধু শুনতে হলো না, এই কথার দুদিন পরে আবার বাড়ি বদলাতে হলো প্রদীপকে। 2 নম্বর বাড়ির সব থেকে ভালো ছিল বাথরুমটা। দেখলে চমকে যেতে হয়, অনেকটা জায়গা। সাধারণত ভাড়া বাড়ির বাথরুম এত বড় হয় না, চৌবাচ্চাটাও বড়। আগেরটার মতো জলের সমস্যা নেই। সুমিত্রার লোভ হয়। প্রদীপ অফিস চলে যাওয়ার পর ঘরের কাজ সেরে সুমিত্রা অনেকটা সময় ধরে স্নান করে। কোনো দিন রেডিও নিয়েই বাথরুমে ঢোকে, ডিঙি দিয়ে উঁচু তাকে তুলে দেয়, গান চলে। সেদিনও রেডিও নিয়ে ঢুকেছিল সুমিত্রা, কিন্তু চালাতে পারেনি। চালাতে গিয়ে দেখলো ব্যাটারি ফুরিয়ে গেছে। আওয়াজ হচ্ছে ঘ্যাস ঘ্যাস। সস্তার রেডিওগুলোর এই দোষ, হুট করে ব্যাটারি ফুরোয়। খানিকটা বিরক্ত হয়ে চৌবাচ্চার দিকে সরে আসে সুমিত্রা। আর তখনই দেখতে পায় সে উল্টো দিকের দেওয়ালে উঁচুতে সব সময় বন্ধ থাকা জানলার কোণে একটা ফুটো, ছোট্ট ফুটো। সেই ফুটোতে একটা চোখ, চোখ নয়, চশমা, ঘষা কাচের চশমা। সেই চশমা স্থির হয়ে তাকিয়ে আছে। আবছা স্যাঁতস্যাঁতে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সুমিত্রার দিকে তাকিয়ে আছে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে ঘটনা শুনল প্রদীপ। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, তুমি কি ঠিক দেখেছ সুমিত্রা? মনের ভুল নয় তো? আমার কিন্তু এখনও মনে হয় আগের বারেও তোমার ভুল হয়েছিল। দরজায় কার না কার টোকা শুনেই আমরা পালিয়ে এলাম। এটাও সেরকম কিছু নয় তো? একটা প্রায় অন্ধ মানুষ। আমি ঠিক দেখেছি, এই চশমা আমার ভুল হবে না। কই, আমি তো বাথরুমে কোনো ফুটো টুটো দেখতে পেলাম না। নিশ্চয় বাইরে থেকে ঢেকে দেওয়ার ব্যবস্থা আছে। শাড়ির আঁচলটা পিঠে ফেলে মুখ নামিয়ে বলল সুমিত্রা। প্রদীপ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, সরো সুমিত্রা, আমাকে যেতে দাও। ওপরে গিয়ে হারামজাদার চোখ উপড়ে দিয়ে আসছি। সুমিত্রা স্বামীর হাত চেপে ধরল। ফ্যাকাশে মুখে ফিসফিস করে বলল, কোনো লাভ নেই। যারা ওই চোখে দেখতে চায় তারা চোখ না থাকলেও দেখবে। তাছাড়া প্রমাণ করা যাবে না। তোমার মতোই লোকে শুনলে হাসবে, বিশ্বাস করতে চাইবে না। তার থেকে চলো, বাড়িটা ছেড়ে চলে যাই। প্রদীপ প্রথমে অবাক হয়, তারপর রেগে ওঠে। আবার বাড়ি ছেড়ে দেব? তুমি কি পাগল হয়ে গেলে? আর কতবার পালাবো বলো তো সুমিত্রা? তোমার জন্য কি সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? সুমিত্রা নিচু গলায় বলে, এটা আমার দোষ? একটা কদর্য মানুষ বাথরুম ফুটো করে? ছি ছি। প্রদীপ হাত ছুড়ে বলে, না, তোমার দোষ নয়। তোমার দোষ হবে কেন? দোষ আমার। গরিবের ঘরে সুন্দর দেখতে মেয়ে বিয়ে করে আনা যে কত বড় দোষ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। পৃথিবীর সব পুরুষ মানুষ শুধু তোমার সঙ্গে ফষ্টি করে। বকাঝকার পরেও প্রদীপ বাড়ি ছাড়তে বাধ্য হলো, কারণ না ছেড়ে তার কোনো উপায় ছিল না। গোটা একটা দিন সুমিত্রা বাথরুমে ঢোকেনি।
সে জানিয়েছে ওই বাথরুমে সে আর কখনোই ঢুকবে না। বারান্দার আলোটা আজ জ্বলছে। বাথরুম থেকে ফিরে সুইচ নেবানোর ঠিক আগের মুহূর্তে সুমিত্রা মেয়েটাকে দেখতে পায়। পিছন থেকে দেখতে পায়, লম্বায় অনেকটা তার মতোই। সুমিত্রা বুঝতে পারল ভুল দেখেছে। এত রাতে একটা মেয়ে বাড়িতে কিভাবে ঢুকবে? ভাড়া বেশি হলেও এই 3 নম্বর বাড়ির দরজাগুলো শক্তপোক্ত। সদরে কাঠের পাল্লার পরও লোহার কোলাপসেবল আছে। বারান্দা থেকে উঠোনে নামার মাঝখানে গ্রিলের দরজায় তো সবসময় তালা। তাহলে এই মেয়ে ঢুকবে কী করে? আর ঢুকলেও অমন শান্ত ভঙ্গিতে বারান্দা দিয়ে হেঁটে রান্নাঘরের দিকে যাবেই বা কেন? ভুল দেখেছে, নিশ্চয়ই ভুল দেখেছে। এ বাড়িতে চোর, ডাকাত, ভূতটুতের কোনো বদনাম নেই। 3 মাস তো কেটে গেল, কই এতদিন তো কোনো অসুবিধে হয়নি। পুরো 1 গ্লাস জল খেয়ে সুমিত্রা ঘরে এসে শুয়ে পড়ল। মালগাড়িটা কি যাওয়া শেষ করেছে? অনেকক্ষণ একটানা কোনো শব্দ হলে এটাই মুশকিল, থামলেও মনে হয় থামেনি। প্রদীপ হাত পা ছড়িয়ে মরার মতো ঘুমোচ্ছে। বালিশটা সরে মাথাটা কাত হয়ে আছে। সুমিত্রা সাবধানে মাথার তলায় বালিশটা গুজে দিল। আহারে, মানুষটার খুব ধকল যাচ্ছে। সংসারের চাপ, অফিসের চাপ সব মিলিয়ে দুশ্চিন্তা। আজকাল কোনো সময়ে মেজাজ ঠিক রাখতে পারে না। অফিসে খুব গোলমাল চলছে। এ মাসে পুরো মাইনে হয়নি, বলছে খেপে খেপে দেবে। প্রথমটার পর তাও তো দেয়নি। রাগারাগি কি আর এমনি করে? তবে একটা ভালো কথা, চাকরির পাশে কি যেন একটা কাজের চেষ্টা করছে, ছোটোখাটো ব্যবসা মতো। যদিও তাতেও টাকা দরকার। কোনো একটা বন্ধু কিছুটা দেবে বলেছে, বাকিটা নিয়ে চিন্তায় আছে। সন্ধেবেলাতেও বলছিল টাকার জন্য আটকে যাচ্ছে সুমিত্রা। ব্যবসাটা শুরু করতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে। তখন শালা চাকরির মুখে লাথি। শুধু টাকাটা যদি পায়। কেন, তোমার ওই বন্ধু নাকি সে দেবে না? আরে বাবা, আগে যেটুকু বলেছে সেটুকু দিক, বাকিটা দেখা যাবে। এই শোনো, বর্ধনকে একদিন ডাকবো বলেছি, খাওয়াবো। রোববার টোববার দেখে দুপুরে ডাকবো খন। সুমিত্রা অবাক হয়ে বলে, বর্ধনকে? সে তুমি চিনবে না। ওই লোকটার হাতেই অর্ডার, আমার ব্যবসার ফিউচার। পরে ঘুষঠুস নেবে, তবে আগে থেকে একটু ইন্টিমেসি দেখিয়ে নিই। বলেছি একদিন এসে আমার বউয়ের হাতে রান্না খেয়ে যান। ব্যবসা এসব আছে, খাওয়াতে হয়। বাইরে খাওয়ালেও চলতো, কিন্তু তাতে ইন্টিমেসি থাকতো না। সেই কারণেই প্রথমবার বাড়িতে ডাকা। প্ল্যান কীরকম? সুমিত্রা হেসে বলল, প্ল্যান ভালো, তবে দেখো তোমার বউয়ের হাতে রান্না খেয়ে আবার না পালায়। প্রদীপ খানিকটা অন্যমনস্কভাবে বলল, না না, পালাতে দিলে চলবে না, অর্ডার চাই। পালাতে দিও না সুমিত্রা। সুমিত্রা হেসে বলল, আমি পালাতে না দেওয়ার কে? আমি ওসব কি বুঝি? সংসারে দুটো সাশ্রয় হলেই হলো। সুমিত্রা ঠিকই করে রেখেছে, সেরকম হলে হাতের একটা বালা বিক্রি করে দেবে। প্রদীপকে এখন কিছু বলেনি। এত রাতে মনে হচ্ছে বললে ভালো হতো। মানুষটা কিছুটা চিন্তার হাত থেকে হয়তো রেহাই পেত। ঘুম আসতে আরও রাত হলো সুমিত্রার। ঘুমিয়ে পড়ার ঠিক আগে আগে সে সিদ্ধান্ত নিল প্রদীপকে কালকেই বালা বিক্রির কথাটা বলবে, কিন্তু মেয়েটার কথা বলবে না, মজা করেও বলবে না। ঠিক 2 দিন পরে মেয়েটাকে দ্বিতীয়বার দেখা গেল। 2 দিন পরে মানে শুক্রবার। এইবার আর রাতে নয়, দেখা গেল দুপুরবেলা 1:57 বেরিয়ে যাওয়ার পর। খেয়ে দিয়ে একটু গড়িয়ে নেওয়া সুমিত্রার বিয়ের আগের স্বভাব। দুপুরবেলা এই বাড়িটা কেমন একটা ঝিম ধরে পড়ে থাকে। সুমিত্রার বেশ লাগে, চোখ বুজে আসে। আজও আসছিল, আর ঠিক তখনই শব্দটা হলো, খসখস খসখস। শাড়ির শব্দ। মার ভাঙা শাড়ি পরে কেউ নড়াচড়া করলে যেমন শব্দ হয় তেমন। সুমিত্রা খাটের উপর সোজা হয়ে বসল। ভুল শুনছে? শব্দটা আবার এলো। এবার আর শাড়ির শব্দ নয়, চুরির শব্দ। বেশি চুরি নয়, অল্প চুরির শব্দ। হাতে চুরি পরে কেউ কিছু করছে। কান পেতে শুনল সুমিত্রা। শব্দটা আসছে ভেজানো দরজার ওপাশ থেকে। এর মানে বারান্দায় কেউ আছে। কে আছে? কেউ কি আছে?
পা টিপে টিপে উঠে গিয়ে দরজা ফাঁক করতেই মেয়েটাকে স্পষ্ট দেখতে পেল সুমিত্রা। শাড়ি পরে বসে আছে বারান্দায়, মেঝেতেই বসে আছে। সেই শাড়ির রং তুতে, মাথা নামিয়ে কিছু একটা করছে, চুল ঝুঁকে পড়েছে সামনে, হাতে অল্প কটা চুড়ি, ডান হাতে একটা সোনার বালার মতো। এত সব দেখা যাচ্ছে, কিন্তু মুখ দেখা গেল না, কারণ এবারও মেয়েটা উল্টো দিকে ফিরে আছে। শরীরের সব শক্তি দিয়ে সুমিত্রা চিৎকার করে উঠল, কে? কে? একবার, দুবার, তিনবার। কোনোবারই আওয়াজ বেরোলো না, সামান্য আওয়াজও নয়। সুমিত্রাকে সম্পূর্ণ অবজ্ঞা করে মেয়েটা এবার উঠে দাঁড়ায়, শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। মাটির উপর পড়ে যাওয়া আঁচলটা তুলে কাঁধের উপর ফেলে, তারপর কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে বারান্দা ছেড়ে নেমে যায় উঠোনে। বাঁদিকে বাঁক নিয়ে চোখের আড়ালে চলে গেল সুমিত্রার। যেন কিছুই হয়নি, যেন সে এবারই মেয়ে। সুমিত্রা যখন দরজা ধরে মেঝের ওপর বসে পড়েছে, তখন সে ঘামছে, শুধুই ঘামছে। প্রদীপ ঘরে ফিরে জামা কাপড় বদলাতে বদলাতে বলল, বুঝলে সুমিত্রা, বর্ধনকে ডেকে ফেলেছি, কালই আসতে বলেছি। আর দেরি করাটা ঠিক হবে না। জিনিসটা প্রায় পেকে এসেছে, এবার একটা ছোট্ট ঢিল দিলেই ব্যাস টুপ করে নিচে পড়বে। বলতে বলতে প্রদীপ ঢিল ছোড়ার অভিনয় করল, বাঁকাভাবে একটু হাসল। মানুষটাকে আজ খুশি খুশি লাগছে, খানিকটা যেন নিশ্চিন্ত। প্রদীপ খাটে বসে একটা সিগারেট ধরালো, তারপর আবার বলতে শুরু করলো, আমি তো ভেবেছিলাম দুপুরে খাওয়াবো। ব্যাটা বলল না, রাতে। তখন বুঝলাম শুধু খাওয়া নয়, শালা একটু ইয়েও চায়। ইয়ে বোঝো তো? আরে ইয়ে গো। প্রদীপ দুটো হাত সামনে এনে বোতলের ইঙ্গিত করল, হেসে বলল, বেশ, রাতে খাবি তো তাই খাসালা। ওর অর্ডার শেয়ার করতে পারলে বাকিটা কোনো অসুবিধা হবেই না। টাকা অফিসে চলে আসবে, এ মাসের শেষ থেকেই কাজ শুরু করে দেব। কথা ফাইনাল হয়ে গেছে। থেমে সিগারেট লম্বা টান দিল প্রদীপ, তৃপ্তির টান। পা নাড়াতে নাড়াতে বলল, খাবার বেশি কিছু করতে হবে না, মেনু ছোট রাখবে। মাংসের সঙ্গে কোনটা মানাবে বলো তো সুমিত্রা, ফ্রায়েড রাইস নাকি রুমালি রুটি? সে তুমি যেটা ভালো বোঝো। পারলে একটু চাটনি দিও, কালই টমেটো এনে দেব। ঘরে চিনি কতটা আছে? এতটা বলার পর প্রদীপ বুঝল সুমিত্রা কিছু বলছে না, এক মনে চুপ করে আলনার কাপড় গুছিয়ে যাচ্ছে। সে বইয়ের দিকে তাকালো, তাকিয়ে চমকে উঠল, এ কি, তোমার কি হয়েছে? মুখটা এরকম ফ্যাকাশে কেন? জ্বর-টর বাঁধালে নাকি? সুমিত্রা মুখ নামিয়ে বলে, কিছু হয়নি, কি আবার হবে? কাল রাতে ঘুম হয়নি বোধহয়। প্রদীপ নিশ্চিন্ত হলো, উঠে দাঁড়িয়ে বলল, তাই বলো। দেখো বাবু, এখন আবার জ্বর ফর বাঁধিয়ে শুয়ে পড়ো না, অন্তত কাল রাতের আগে তো নয়। একটা মানুষকে খেতে বলেছি। আর শোনো। কি? না থাক, পরে বলবো। স্ত্রীর দিকে অল্পক্ষণ তাকিয়ে থেকে মুখ ফিরিয়ে নিল প্রদীপ। সুমিত্রার একবার মনে হলো মেয়েটার কথাটা বলে ফেলে, পরক্ষণেই মনকে শক্ত করল। একটা মিথ্যে জিনিস নিয়ে প্রদীপকে বিরক্ত করাটা অন্যায় হবে, বিশেষ করে এই সময় তো একেবারেই নয়। মনে হচ্ছে অনেক দিন পরে একটু ঘুরে দাঁড়ানোর আশা পেয়েছে মানুষটা। এখন এসব হাবিজাবি শুনলে রেগে যাবে, চেঁচাবে, ভাববে এবার এই বাড়িটারও দোষ দেখতে শুরু করেছে সে, বাড়ি বদলাতে চাইছে। প্রদীপ তো আগের ঘটনাগুলোও বিশ্বাস করেনি, এটা তো একেবারেই করবে না, করবার মতো নয়। সে হলেও করতো না। আজকালকার দিনে ভূতকে কে বিশ্বাস করে? কেউ করে না। সে কি করে? করে না। রাতে সত্যি সত্যি জ্বর এলো সুমিত্রার। খেতে বসে বুঝল বেশি জ্বর নয়, শরীরে হালকা একটা গরম ভাব। রুটিগুলো নেড়ে চেড়ে তুলে রাখল। প্রদীপ ভুরু কুঁচকে বলল, কি হলো, খাবে না? না, ইচ্ছে করছে না, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে, রাতে উপোস দিলে ঠিক হয়ে যাবে। প্রদীপ বিরক্ত হলো, মুখ নামিয়ে খেতে খেতে বলল, কালই ওষুধ খেয়ে ফিট হয়ে যাও, বাড়িতে একজন গেস্ট আসবে, আর তুমি জ্বর নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকলে। আর শোনো। প্রদীপ মুখ তুলল। চলে যেতে গিয়েও সুমিত্রা থমকে দাঁড়ায়। মানুষটা যেন কেমন করে কথা বলছে আজ, গলার স্বর কঠিন, চোখগুলোও কঠিন। প্রদীপ বলল,
দয়া করে বর্ধনটার সামনে একটু ফিটফাট হয়ে থেকো। মানে? মানে আর কি, একটু সেজে গুজে থাকবে, একটা ভালো শাড়ি, একটু গয়না, মুখে পাউডার, লিপস্টিক দেবে। বোঝোই তো, একটা লোক অর্ডার দেবে, বড় অর্ডার। ব্যবসার শুরুতে এরকম একটা অর্ডার মানে অনেক। শুরুটা ঠিক হলে বাকিটা ভাবতে হয় না। কিন্তু অর্ডারটা যে দিচ্ছে, লোকটা তো দেখবে কাকে দিচ্ছে, দেখবে না? প্রদীপ উঠে পড়ল, বারান্দায় হাত ধুয়ে এসে খাটে বসল, একটা সিগারেট ধরালো, আর চোখে সুমিত্রার দিকে তাকালো, বলল, আসলে সকলেই চায় যাকে এত টাকার কাজ দিচ্ছে সেই লোকটা কেমন, ঘরটা দেখবে, ঘরের মানুষগুলোকে দেখবে, একটা ভরসা তো দিতে হবে, বোঝাতে তো হবে প্রদীপ লোকটা হেঁজিপেজি নয়, সুন্দর ঘর না থাক, সুন্দর বউ আছে, দরকার হলে তাকেই দেখাতে হবে, হবে না? তাছাড়া, সুমিত্রা ঠান্ডা গলায় বলল, তাছাড়া কি? প্রদীপ উঠে এসে বউয়ের সামনে দাঁড়ালো, কাঁধে হাত রাখল, তারপর গলা নামিয়ে বলল, এই প্রথম তোমার স্বামীর একটা চান্স এসেছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ। এই সময় বর্ধনটা ফসকে না যায়। তুমি একটু লোকটাকে ম্যানেজ করতে পারবে না সুমিত্রা? প্রদীপের চোখ চকচক করছে। সুমিত্রা তার হাত কাঁধ থেকে সরিয়ে খুব নিচু গলায় বলল, পারবো। কি করতে হবে বলে দিও। প্রদীপ হাসল, বলল, গুড, ভেরি গুড। রাত্রে সুমিত্রার ঘুম ভাঙল জ্বরের দাপটে, গা পুড়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। সে ধরফর করে উঠে বসল বিছানায়, পাশেই হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে প্রদীপ। জানলা দরজার ফাঁক পুকুর দিয়ে আসা ছিটে ফোটা আলো এসে পড়েছে ঘুমন্ত মুখে। সুমিত্রা বুঝতে পারছে শরীরটা খারাপ লাগছে, প্রদীপকে ডাকবে, ডেকে জ্বরের কথা বলবে, মনে হচ্ছে বলা উচিত। এই শোনো, শুনছ? প্রদীপের গায়ে হাত দিয়ে নাড়া দিল সুমিত্রা। প্রদীপ প্রথমে বিরক্তিতে বলল, আহ, তারপর উঠে বসল, নাক মুখ কুঁচকে বলল, কি হয়েছে? সুমিত্রা ভেবেছিল স্বামীকে জ্বরের কথা বলবে, কিন্তু বলল অন্য কথা। গায়ে হাত রেখে বলল, আমার ভয় করছে। ভয় করছে? রাত দুপুরে ঘুম ভাঙিয়ে কি পাগলামি করছো সুমিত্রা? একটা মেয়ে, জানো, একটা মেয়ে এই বাড়িতে ঘোরে। প্রদীপ রাগে হিসিস করে ওঠে, কি? একটা মেয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়? ঢুকতে দাও কেন? আমি দিই না, সে নিজেই ঢোকে, দরজা জানলা বন্ধ থাকে তাও ঢোকে। সুমিত্রা যেন খানিকটা ঘোরের মধ্যে বলে। প্রদীপ ঠোঁট বাঁকিয়ে হাসে, চাদর টেনে শুতে শুতে বলে, ও তাই বলো, ভূত? এবার তুমি কি বলবে আমি জানি সুমিত্রা। তুমি বলবে, চলো বাড়িটা ছেড়ে চলে যাই, তাই তো? সুমিত্রা, আমার মনে হচ্ছে তোমার মাথার কোনো সমস্যা হচ্ছে। কাল বর্ধনের ব্যাপারটা ভালোই ভালো মিটে গেলে আমি তোমাকে কলকাতায় নিয়ে যাব, ডাক্তার দেখাবো। তাও ভালো, এবার মেয়ে ভূত দেখেছ, পুরুষ নয়। যাই হোক, প্লিজ আর বিরক্ত না করে আমায় ঘুমোতে দাও, তুমিও ঘুমো। সুমিত্রার ঘুম হলো না, সারা রাত গা পোড়া জ্বর ছিল। শেষ রাতে নিজে থেকেই সেই জ্বর খানিকটা কমে এলো। 4:57 গাড়িটা চলে যাওয়ার পর খাট থেকে সাবধানে নামলো সুমিত্রা। আর শুয়ে থাকা যাবে না, অনেক কাজ, বাড়িতে অতিথি আসবে। পা টিপে গিয়ে দরজা খুলল সুমিত্রা। এই সময়টা আলো ফোটে, আবার ফোটেও না, সব কিছু একই সঙ্গে স্পষ্ট এবং অস্পষ্ট। আধার বুঝি শেষ কথা বলে যায় আলোর সঙ্গে। এক আশ্চর্য সময় এটা। সেই আশ্চর্য সময় আবার মেয়েটাকে দেখতে পেল সুমিত্রা। বসে আছে সে, বসে আছে বারান্দার শেষে, উঠোনে নামা সিঁড়ির ধাপে, সেই তুতে শাড়ি, সেই পিঠের ওপর আঁচল ফেলা। আগের দিনগুলোতে সুমিত্রার সাড়া পেয়ে এই মেয়ে হেঁটে চলে গেছে, সরে গেছে, মিলিয়ে গেছে চোখের আড়ালে। আজ গেল না, ঘুরে তাকালো। চমকে উঠল সুমিত্রা। এই মুখ তো তার চেনা, বহুদিনের চেনা। আয়নার সামনে দাঁড়ালেই সে দেখতে পায়, ফর্সা রং, পান পাতার মতো মুখ, নাক টিকালো। জ্বরের দুর্বলতায় মাথা ঘুরে গেল সুমিত্রার। চোখ বোঝার আগে তার মনে হলো মেয়েটা যেন তার দিকে চেয়ে হাসল, সামান্য হাসল। লাইনের ধারে মেয়েটার মৃতদেহ পাওয়া গেল সন্ধ্যের ঠিক পরে। গায়ে তুতে শাড়ি, হাতে অল্প কটা চুড়ি, মুখে পাউডার আর ঠোঁটে হালকা লিপস্টিক মেখে মরা মেয়েটা যেন হাসছে, সামান্য হাসছে। প্রদীপ বিকেলেই কলকাতায় চলে গেছে বর্ধনকে আনতে।
তার বউয়ের আত্মহত্যার খবর সে এখনো জানে না। আসলে অভাব মানুষের চিন্তাভাবনার উপরেও প্রভাব ফেলে। কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়। একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য কত অসাধু কাজ করতেও মানুষ দ্বিধা করে না। তখন তাদের কাছে সেটা খুব সহজ বলে মনে হয়। জানি তোমরাও আমার মতো স্তব্ধ হয়ে গেছো গল্পটার শেষটুকু শুনে। এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প? আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।